ভাইয়া, একটা কথা বলবো? বল। তবে তোমার আর কোনো ইচ্ছা পূরণ করতে পারবো না। না ভাইয়া, করতেই হবে। দেখ ভাই, ভার্সিটিতে এনেছি বাবা মার কথায়, আর কিছু করতে পারবো না। প্লিজ ভাইয়া, আমি একটু র্যাগিং করব। ওই তুই পাগল আছিস? এই কাজটা করলে আমরা দুটোই পেদানি খাবো। কেন? তুই এই ভার্সিটির ছাত্র না, তারপর যদি র্যাগিং করিস তাহলে কি না মেরে পূজা করবে? আর এসব কেউ জানলে তো, যদি ধরা পড়ে যাই, বলবো নিউ অ্যাডমিশন। আমি পারবো না। প্লিজ ভাইয়া, এটাই শেষ, আর কোনো ইচ্ছা নাই। ঠিক তো? পাক্কা। আচ্ছা, কাল নিয়ে যাব। ওকে। অনেক ইচ্ছা ছিল ভার্সিটি দেখার। আমার বড় ভাইটা আতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাই অনেক বুঝিয়ে ভার্সিটিতে এসেছি। ভার্সিটিতে যখন এসেছি তখন একটু র্যাগিং করার ইচ্ছা হলো, তাই আতিককে রাজি করালাম। এবার পরিচয়টা দিই, আমি তানভীর, এবার ইন্টার সেকেন্ড ইয়ার। আর আতিক হচ্ছে আমার বড় ভাই, অনার্স সেকেন্ড ইয়ার। আমরা দুজনে খুব ক্লোজ। পরের দিন সকালে ভার্সিটিতে আসলাম দুই ভাই। ভাই, তুই এবার যা পারিস কর, আমি ক্লাসে গেলাম। হুম, তা হচ্ছে না, তুমিও দাঁড়াও, না হলে ভাবিকে বলে দিব। বিয়ের আগেই ভাবের সাথে এত পীড়িত? হুম। দুই ভাই দাঁড়িয়ে আছি, মনে মনে একটা প্রতিজ্ঞা করেছি, ভার্সিটি গেট দিয়ে প্রথম যাকে ঢুকতে দেখব তাকেই র্যাক করব। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ভাবিকে ঢুকতে দেখলাম, কিন্তু ভাবিকে তো র্যাক করা যায় না। ওহ, ভাবি আর ভাইয়া প্রেম করে বিয়ে করছে, দুদিন পরেই বিয়ে। ভাবি আমাদের দিকে এগিয়ে আসলো। আরে আমার পুচকু দেবর এখানে কিভাবে? ভাইয়ার সাথে ঘুরতে এলাম। ও, তা কেমন লাগছে? মাত্রই এলাম, এখনো কিছুই দেখিনি। ও আচ্ছা, চলো আজকে তিনজনে ঘুরবো। এই, আমার একটা ক্লাস আছে, আমি পারবো না। চুপ থাকো, কোনো ক্লাস করতে হবে না। কিন্তু চুপ কর আহাম্মক, ভাবির ওপর কথা বলিস। তুমিও ভাবির দলেই থাকো, দেখবো কে পকেট খরচ দেয়। ভাবি আছে না? ভাবি টাকা পাবে কই? তোর থেকে নিয়ে দিবে। তাই দিব আমার পুচকু দেবরকে। এই না হলে আমার ভাবি। হুম। সবাই মিলে ভার্সিটিটা ঘুরে দেখলাম, আমার বেশ ভালোই লাগছে, নিরিবিলি পরিবেশ, সব মিলিয়ে খুব ভালো লেগেছে। সন্ধ্যায় ভাইয়ার মেসে ফিরলাম, ভাইয়ার কাছে 10 দিন থাকলাম। পুরো শহরটা ঘুরে দেখলাম এই কয়দিন। কয়েকদিন থাকার পর আমরা দুই ভাই বাড়িতে এলাম। আজকে ভাইয়ার বিয়ে। আমাদের বাড়িটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আমি নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিলাম। বাড়িতে অনেক লোকজন, কিচিরমিচির শব্দে কান ঝালাপালা হয়ে যাচ্ছিল। যাই হোক, এবার ভালোভাবে রেডি হতে হবে, যতই হোক ছেলের ভাই বলে কথা। আবার ভাবির একটা বোন আছে আমার বয়সী, যদি একটু লাইন মারা যায়। যথাসময়ে সবাই মিলে ভাইয়ার শ্বশুরবাড়ি পৌঁছালাম। সবাই বরকে নিয়ে ব্যস্ত, কিন্তু আমি সোজা ভাবির রুমে। উদ্দেশ্য ভাবির বোন। যা হোক, ভাবির রুমে অনেক মেয়ে, কিন্তু ভাবির বোন কোনটা? ভাবি যান, কেমন আছেন? ভালো। তোমার কি খবর? ভালো না। তোমার বোনটা কোথায়? কেন, কি দরকার মিস্টার পুচকু? ওই পুচকু কাকে বললেন? আপনাকে। আমাকে দেখে পুচকু মনে হয়? তাছাড়া কি, আপু তো ঠিকই বলে আপনি পুচকু। ওহ, তাহলে আপনি ভাবির বোন? হুম, সন্দেহ আছে? একটু একটু। কেন? আপনি তো ময়দা সুন্দরী, কিন্তু ভাবি তো এমনিতেই কত সুন্দর। কি, আমি ময়দা সুন্দরী? দাঁড়ান, দেখাচ্ছি মজা। এই থাম তোরা। কেন আপু, তোর দেবর আমাকে ময়দা সুন্দরী বলল কেন? আমি কি ওসব মাখি? ময়দা মাখেন না? না। তাহলে আটা মাখেন? আপু, দেখো।
এই পাজি, মায়ের খাবি, যা এখান থেকে। হুম, যাচ্ছি। দেখে আসি তোমার বর কোন মেয়ের দিকে তাকায় আছে। যা শয়তান। আচ্ছা ভাবি, তোমার ময়দা মাখা বোনের নামটা কি? তুই গেলি? হুম। চলে এলাম ভাবির রুম থেকে। দেখি ভাইয়ার কি খবর। হুম, যা ভেবেছি তাই। ভাবির অন্য মামাতো চাচাতো বোনগুলোর সাথে ইটিস পিটিস করছে। এই যে ভাইয়া, এইগুলো আমার জন্য, তোমার জন্য না। এখানেও শয়তানি? জিজু, এটা কি আমাদের বেয়াই? হ্যাঁ। বেয়াই সাহেব, চলেন। পাজিগুলো সব ধরে নিয়ে আসলো। তারপর নানান রকম কথা শুরু করলো। এদিকে আমি তো শেষ। কোনো মতে ওদের থেকে বাইরে এলাম। বিয়ে শুরু হয়ে গেছে। আমিও বিয়ে দেখার জন্য গেলাম। সঙ্গে সঙ্গে পাজিগুলো আমার পাশে এসে বসলো। বিয়ে দেখছি। ভাবির বোন আমার সামনে। মাঝে মাঝে রাগী চোখে তাকাচ্ছে। দেখতে খুব ভালো লাগছে। কিন্তু নামটাই জানতে পারলাম না। নামটা জানার জন্য পাশে গিয়ে বসলাম। আহম, কি ব্যাপার, এমন শব্দ করছেন কেন? একটু কথা বলার ছিল। আমি আপনার সাথে কথা বলবো না, যান এখান থেকে। রাগ করেছেন? না। আচ্ছা, তখনকার জন্য সরি। ঠিক আছে। আচ্ছা, আপনার নামটা জানতে পারি? নাম জেনে কি করবেন? না, এমনি। নীলা। সুন্দর নাম। আমার নাম শুনলেন না? জানি। কিভাবে? আপু বলেছে। তাই? তা আপু আর কি কি বলেছে? আপনি একটা বাদর, ফাজিল, সব বলেছে। ভাবি এসব বলেছে? হুম। বিশ্বাস হলো না। না হলে আমার কি? কিছু না। হুম। নীলার সাথে আরো কিছুক্ষণ কথা বললাম। তারপর বিয়ে শেষ হলো। খাওয়া দাওয়া করে ভাবিকে নিয়ে বাড়িতে এলাম। এখনো অনেকটা রাত বাকি। সারাদিন কাজ শেষে অনেক ক্লান্ত, তাই ঘুমিয়ে পড়লাম। ওহ, বলাই হয়নি, ভাবির সাথে নীলাও এসেছে। ভোর হতে না হতেই কে যেন ধাক্কাতে লাগলো। মনে হয় মা। মা, পরে উঠছি, যাও তো। জোরে ধাক্কাচ্ছে। আহা, বলছি না পরে উঠি, যাও না। এই যে, আমি আপনার মা নই। সে যেই হন, পরে আসুন। আমি নীলা, আপনি উঠুন। ওহ, আপনি? হুম, চলেন। কোথায়? আশেপাশে যেখানে খেজুর গাছ আছে সেখানে। কেন? খেজুর রস চুরি করে খাবো। ধরতে পারলে প্যাদানি দিবে। হুম। এত সোজা? চুরি করে রস খাওয়ার অভিজ্ঞতা আমার 20 বছরের। তাই নাকি? হুম, চলুন। হুম। দুজনে মিলে শীতের সকালে হাঁটতে হাঁটতে রস চুরি করতে এলাম। রস চুরি করে খাবার মজাই আলাদা। গাছগুলো ছোট হওয়ায় হাঁড়ি হাতের নাগালে, তাই তাড়াতাড়ি করে 2টা হাঁড়ি নিচে নামালাম। আজকে ভাগ্যটা অনেক ভালো মনে হচ্ছে, কারণ এখনো কোনো মানুষজন আসেনি। অন্যদিন এসেই যায়, কিন্তু সমস্যা একটা পেলাম। রস খাওয়ার জন্য কিছু আনি নাই। বেয়ান সাহেব, রস তো পারলাম, কিন্তু খাবো কি করে? কিছু তো আনিনি। আমি এনেছি। কি? পাইপ। আপনি পাইপ পাইলেন কোথায়? আপনার ঘরেই ছিল, তাই নিয়ে এসেছি। ভালোই করেছেন। আচ্ছা, তাড়াতাড়ি খাওয়া শুরু করেন, না হলে লোক এসে পড়বে। হুম। দুজনে মিলে তাড়াতাড়ি রসের হাঁড়ি ফাঁকা করলাম। আহ, কি মজা! শীতের সকালে খেজুর রস, তার ওপর চুরি করে। এবার হাঁড়ি দুইটা ঠিক জায়গায় রেখে দিন। দাঁড়ান, আগে হাঁড়িটা ভর্তি করে নেই। কিভাবে? মূত্র বিসর্জন করব হাঁড়ির ভিতর। ওসব করতে হবে না, খালি হাঁড়ি রেখে দিন। হুম। রসের মালিক যদি খালি হাঁড়ি নিয়ে বাড়িতে যায়, তাহলে বেচারা বউয়ের হাতে মার খাবে। আচ্ছা ফাজিল দেখছি আপনি।
হুম, একটু দূরে যান। ওকে। আমি মূত্র ভর্তি করলাম হাঁড়ি 2টা। তারপর গাছে ঝুলিয়ে নীলার কাছে গেলাম। এবার বাড়ি চলুন। না, এখন না। কেন? আপনাদের এখানে একটা চিনি কল আছে না? হুম। আমি ওখানে যাব। ওখানে ঢুকতে হলে পরে যেতে হবে। ওহ, তাহলে পরে নিয়ে আসবেন? হুম। তাহলে বাড়ি চলুন। চলুন। দুজনে বাড়িতে চলে এলাম। এদিকে সবাই আমাদের নিয়ে অনেক রকম ভাবতে শুরু করে দিয়েছিল। আমরা নাকি পালিয়ে গেছিলাম, আরো কত কি। যা হোক, সকালে খাওয়া দাওয়া সেরে নীলাকে মোবারকগঞ্জ চিনিকল ঘুরিয়ে নিয়ে এলাম। অনেক মজা করলাম। দুজন দুজনকে তুমি বলা সার্টিফিকেট দিয়ে দিয়েছি। তারপর রাতে সবাই মিলে অনেক আড্ডা দিলাম। বিয়ে বাড়িতে যা হয় আর কি। পরের দিন দুপুরে ভাবির বাড়ি থেকে বউ ভাতে আসলো। সবশেষে ভাবির বাড়ির লোকজন যাওয়ার জন্য রেডি হলো। নীলাও চলে যাবে। এই 2 দিনে ওকে ভালোবেসে ফেলেছি। নীলাও হয়তো আমাকে ভালোবেসে ফেলেছে। যা হোক, নীলার চলে যাওয়ার সময় নীলা আমার হাতে একটা কাগজ গুঁজে দিয়ে গেল। ওদের বিদায় দিয়ে রুমে এসে নীলার দেওয়া কাগজটা খুললাম। কাগজে নীলার নাম্বার দেওয়া ছিল আর রাতে কল দেওয়ার কথা লেখা ছিল। রাতে নীলার দেওয়া নাম্বারে কল দিলাম। হ্যালো নীলা। জি, কে বলছেন? আমি তানভীর। ওহ, তুমি? হুম। ফোন দিতে বলার কারণ? না, মানে একটু কথা বলার জন্য। ওহ, বলো। নীলার সাথে কিছুক্ষণ কথা বললাম। কল রাখার সময়, কাল জিজু আর আপুর সাথে তুমিও আসবে প্লিজ। কেন? আসলেই বলবো। কেন ফোনে বলা যাবে না? না, আসলে বলবো সামনাসামনি। ওকে, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। পরের দিন ভাইয়া ভাবির সাথে আমিও রওনা দিলাম ভাবিদের বাসায়। নীলা না বললেও আমি এমনিতেই যেতাম আমার মনের কথাটা বলার জন্য। এই কয়দিনে নীলাকে খুব মিস করেছি, তাই গিয়ে ওকে সব বলে দিব। দীর্ঘ জার্নি করে ভাবিদের বাসায় পৌঁছালাম। নীলার সাথে একবার চোখাচোখি হলো। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম। নীলা রুমে আসলো। এই যে পুস্কু, আসুন। কোথায়? তুমি আমাকে তোমাদের ওখানটা ঘুরিয়েছো, আমি আমাদের এখানটা ঘুরিয়ে দেখাবো। ওহ, চলো। নীলা আমাকে ওদের গ্রামটা ঘুরিয়ে দেখালো। বেশ কথা হলো। তারপর আমাকে একটা নির্জন জায়গাতে আনলো। আমিও ভাবলাম ওকে এখানেই প্রপোজ করব, কিন্তু তার আগেই অন্য ঘটনা ঘটলো। আমি তোমাকে এখানে কিছু কথা বলার জন্য এনেছি। হুম, বলো। জানি না তুমি কথাটা কেমন ভাবে নিবে, তারপরেও বলি। হুম। তানভীর, তোমার সাথে 2 দিন কাটানো মুহূর্তগুলো আমি কিছুতেই ভুলতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি তানভীর, প্লিজ ফিরিয়ে দিও না। সত্যি? আমিও তোমাকে এই কথাই বলবো ভাবছিলাম। আই লাভ ইউ নীলা। আই লাভ ইউ টু তানভীর। পাগলিটাকে বুকে জড়িয়ে নিলাম। অনুভূতিটাই অন্যরকম। অতঃপর শুরু হলো ভাবির বোনের সাথে প্রেম। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ সবাইকে।